আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি রোডম্যাপের নতুন একটি ভিডিওতে। তোমরা যারা ইন্টার সেকেন্ড ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার অথবা অ্যাডমিশনে আছো, তাদের জন্য আজকে এমন একটা ভিডিও আমরা করতে যাচ্ছি বা এমন একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেই টপিকসটা তোমাদের ইন্টার লাইফে যেরকম হেল্প করবে, অর্থাৎ ইন্টার একাডেমিকে যেরকম হেল্প করবে, একইভাবে অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করবে। কারণ আজকে যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো, এই টপিকসটা একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, প্রত্যেকটা জায়গায় সমানভাবে ইম্পর্টেন্ট। কেন? কারণ এই টপিকস থেকে প্রশ্ন হবেই। এমন কোনো বোর্ড নাই, এমন কোনো অ্যাডমিশনের প্রশ্ন নাই যেই বোর্ডে বা অ্যাডমিশনের প্রশ্নে এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। তো যারা ইতিমধ্যে ইন্টারের পড়ালেখাটা শেষ করেছো, অর্থাৎ এইচএসসি শেষ করে অ্যাডমিশনের দিকে এগিয়ে যাচ্ছ, অথবা যারা ইন্টার সেকেন্ড ইয়ার আছো অথবা এইচএসসি পড়ালেখা শুরু করেছো, তারা যারা এই টপিকসটা সম্পর্কে কিছুটাও জানতে পেরেছো, তারা নিশ্চয়ই জানো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। তো এই টপিকটা অনেকের কাছে খুব সহজ মনে হয়, অনেকের কাছে একটু জটিল মনে হয়। তো আজকের ভিডিওতে আমরা একেবারে এই টপিকসের ফার্স্ট টু লাস্ট, একেবারে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 100% আলোচনা করব। তো সেই জন্য আজকের ভিডিওটা তুমি যদি আজকে শেষ করতে পারো আমার সাথে, তাহলে এই টপিক সম্পর্কে তোমার কোনো ডাউট বা তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আর কথা না বলে আজকে টপিকটা আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখো আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তোমরা জানো এই টপিকটা এইচএসসি লেভেলে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের গুণগত রসায়নের একটা টপিক। তো এই টপিক থেকে তুমি যেরকম সিকিউ পাবা, একইভাবে এমসিকিউ এই টপিক থেকে অনেক বেশি পাওয়া যায়। তো সেই জন্য আমরা এই টপিকসটা সম্পর্কে একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো সবাইকে আমি একটু ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আমাদের এই কেমিস্ট্রি রোডম্যাপ একটা নতুন চ্যানেল। তুমি যদি চাও এই চ্যানেলের সাথে থাকবে, তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তুমি পারো। যাই হোক, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখো আজকের ভিডিওটা শুরু করার আগে এই টপিক সম্পর্কে ভালোভাবে জানার জন্য তোমাকে একটা গল্প বলে আমি এই টপিকটা শুরু করতে যাব। হ্যাঁ, কারণ কি এই গল্পটার সাথে এই টপিকটা যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, অনেক বেশি রিলেশন আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য এই গল্পটা তোমাকে আগে একটু জানতে হবে বা একটু বুঝতে হবে গল্পটার বেসিকটা কি বা মূল থিমটা কি। তুমি যদি মূল থিমটা গল্পের বুঝতে পারো, তাহলে এই টপিকসের সবকিছু তুমি মোটামুটি ভালোভাবেই প্রথম থেকেই বুঝে যেতে পারবা। কেমন? তবে চলো একটু আমরা গল্পটা শুরু করি। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো। তো ধরো আমি যদি একটু তোমাকে একটা সিনারিও কল্পনা করাই, ধরো যে আমার নাম হচ্ছে মাহাদি। তো এখন দেখো আমি ধরো ঢাকায় একটা কোম্পানিতে জব করতে গেলাম। ধরো যে কোনো একটা কোম্পানি, ভালো একটা কোম্পানি। তো ঢাকায় একটা কোম্পানিতে আমি জব করতে গেলাম। তো ওখানে গিয়ে আমি ধরো একটা পোস্টে জব করছি, যে পোস্টটা হচ্ছে টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে কাজ করে, অর্থাৎ অ্যাকাউন্টসে জব করছি। তো ধরো আমি কিছুদিন জব করার পর আমি কি করলাম, সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে বা গরমিল করে আমি চলে আসলাম। অর্থাৎ আমি কোম্পানি থেকে টাকা পয়সার হিসাব না দিয়েই চলে আসছি। তো এখন কোম্পানি কি করবে? কোম্পানি আমাকে ছেড়ে দিবে নাকি? না, কখনোই ছেড়ে দেবে না। কোম্পানি আমাকে খোঁজা শুরু করবে। এখন কোম্পানি তো জানে আমার নাম হচ্ছে মাহাদি। এখন লক্ষ্য করো, আমার নাম হচ্ছে কি? মাহাদি। তো এখন কথা হচ্ছে, এই কোম্পানি কি মাহাদি নাম নিয়ে যদি বাংলাদেশে খোঁজা শুরু করে, আমাকে খুঁজে পাবে? জীবনেও পাবে না। কারণ কি? কারণ দেখো বাংলাদেশে এই নামের অনেক মানুষ আছে। তো এখন কোম্পানি কোনোভাবে জানলো যে আমার এই নামের, আমি এই মাহাদি, আমার বিভাগ হচ্ছে ময়মনসিংহ। তো কোম্পানি কি করলো, ধরো এই ময়মনসিংহ আসলো। আচ্ছা, এখন এই ময়মনসিংহ এসে কোম্পানি কি করলো, আমাকে খোঁজা শুরু করলো। দেখো ময়মনসিংহ বিভাগেও আমার নামের কিন্তু অনেক আছে। তো কোম্পানি আমাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়লেও আমাকে খুঁজে পাওয়া এত সহজ হবে না। এখন কোম্পানি কোনোভাবে জানলো যে আমি ময়মনসিংহের মুক্তাগাছা থানায় থাকি। আচ্ছা, এখন লক্ষ্য করো একটু ভালো করে। তো এখন এই মুক্তাগাছাও কিন্তু আমার নামের অনেক মানুষ আছে, যারা সহজেই মাহাদি বললে আমাকে যে আইডেন্টিফাই করতে পারবে, বিষয়টা এরকম না। এখন এরা কোনোভাবে জানলো আমি মুক্তাগাছা, ধরো র্যান্ডম একটা ওয়ার্ড, তো ধরো যে ওয়ার্ডটা হচ্ছে 10 নং ওয়ার্ড। তো এখন এই 10 নং ওয়ার্ডে মনে করো আমি থাকি।
এখন ধরে যাও যে এই 10 নং ওয়ার্ড, এখন দেখো এই 10 নং ওয়ার্ডেও কিন্তু আমার নামের অনেকে থাকতে পারে, তাহলে আমাকে এক্সাক্ট চেনা বা খুঁজে বের করা এখনো সম্ভব না। তো এখন তারা কি করলো, এই ওয়ার্ডের ওয়ার্ড অফিসে গিয়ে বা হচ্ছে কমিশনারের কাছে গিয়ে আমার বাসার যে নাম্বার সেটা কোনোভাবে কালেক্ট করলো। এখন ধরে নাও যে র্যান্ডমলি আমার বাসার একটা নাম্বার আমি দিলাম হচ্ছে ধরো 202। এখন এই যে বাসায় যে নাম্বারটা কালেক্ট করলো, এখন 202 নাম্বার বাসায় যদি যায় তাহলে আমাকে ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া কিনা সম্ভব না, অর্থাৎ এই বাসায় গেলে এক্সাক্ট আমাকেই খুঁজে বের করতে পারবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে আমাকে খুঁজে বের করার জন্য তাদের কয়টা ইনফরমেশন দরকার পড়েছে? 4টা। এখন আমি যদি একটু চিন্তা করি, এই 4টা ইনফরমেশন এরকম যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে তার একটি করে কোড নাম্বার আছে। ধরুন যে ময়মনসিংহ এর কোড নাম্বার হচ্ছে 9। আচ্ছা, এরপরে ধরো এই ময়মনসিংহ বিভাগে যতগুলো থানা আছে তাদেরও কোড নাম্বার আছে, ধরে নাও যে এইটার কোড নাম্বারটা হচ্ছে 2। আচ্ছা, ভালো কথা। আর এইটা তো হচ্ছে 10 নং ওয়ার্ড। আচ্ছা, ভালো কথা। তো এখন এইটা কত? এটা হচ্ছে 202। এখন তুমি একটু চিন্তা করে দেখো, যদি ওই কোম্পানি কি করে, এই যে এই কথাগুলো, অর্থাৎ এই যে আমি যেগুলো বললাম ময়মনসিংহ, মুক্তাগাছা, 10 নং ওয়ার্ড, 202, এইগুলো না বলে যদি বলে 9, 2, 10, 202, তাহলে কি আমাকে খুঁজে বের করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ 9 মানেই হচ্ছে ময়মনসিংহ বিভাগ, 2 মানে হচ্ছে মুক্তাগাছা, আর 10 নং ওয়ার্ড মানে 10 নং ওয়ার্ড, আর হচ্ছে 202 মানে হচ্ছে 202 নং বাসা। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে অর্থাৎ ঢাকা থেকে আমাকে মাহাদিকে খুঁজে বের করার জন্য কোম্পানিকে কয়টা নাম্বার ইউজ করতে হচ্ছে? মাত্র 4টা নাম্বার ইউজ করলেই আমাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারছে, তাই না? তাহলে আমি বলতে পারি এই 4টা নাম্বার হচ্ছে আমার পরিচয় বা হচ্ছে আমার আইডেন্টিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করার জন্য এই 4টা নাম্বার হলেই যথেষ্ট। এখন এই যে দেখো, পরিচয় প্রকাশ করার জন্য 4টা নাম্বার আমরা এখানে আমার পরিচয়ের জন্য ইউজ করছি। একইভাবে আমি যদি একটু চিন্তা করি, এইটা হচ্ছে একটা পরমাণু, লক্ষ্য করে দেখো, এই পরমাণুতে দেখো অসংখ্য পরমাণুতে অসংখ্য ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন গুলো আমি যদি একটু চিন্তা করি, এই যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এখন এই যে ইলেকট্রন গুলো এক একটা কক্ষপথে ঘুরছে, সবাই কিন্তু ইলেকট্রন। প্রশ্ন হচ্ছে, সবগুলো ইলেকট্রনই কি সেম? সবগুলো ইলেকট্রনের শক্তি কি সেম? সবগুলো ইলেকট্রনের ব্যাগ কি সেম? না। তাহলে সবগুলো ইলেকট্রনের এই সব যদি সেম না হয়, প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন আছে। তাহলে এই ইলেকট্রনগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা রসায়নে 4টা নাম্বার বা 4টা সংখ্যা ব্যবহার করি, যেরকম ভাবে আমাকে আইডেন্টিফাই করার জন্য 4টি সংখ্যা বা 4টি নাম্বার প্রয়োজন ছিল। তো এরকম ভাবে কোনো একটা পরমাণুতে কোনো একটা ইলেকট্রনকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করার জন্য যে 4টি সংখ্যা ব্যবহার করা হয়, এই 4টি সংখ্যাকে একসাথে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে কি? কোয়ান্টাম সংখ্যাকে যদি আমি এক কথায় বলি, তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন 4টি সংখ্যা যে 4টি সংখ্যার সাহায্যে কোনো একটা পরমাণুতে কোনো একটি ইলেকট্রনকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই বা লোকেট করা যায়। তাহলে আমি বলতে পারি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের পরিচয় বহনকারী 4টি সংখ্যা। ক্লিয়ার? তাহলে আশা করি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমার একটা বেসিক আইডিয়া বা হচ্ছে কি পড়তে যাচ্ছে, কোয়ান্টাম সংখ্যা আসলে কি করতে যাচ্ছে সেই সম্পর্কে একটা ধারণা তোমার ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো এখন চলো আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একেবারে বিস্তারিত পড়া শুরু করি। হ্যাঁ, দেখো, তো কোয়ান্টাম সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় কোয়ান্টাম নাম্বার। তো এখন কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারের আমরা যদি একটা মানে ডেফিনিশন দাঁড় করাতে যাই, তাহলে এই যে এরকম একটা ডেফিনিশন দাঁড়াবে। দেখো, তো লক্ষ্য করে দেখো এই ডেফিনেশনটাতে কি আছে, যে সংখ্যাসমূহের সাহায্যে কোনো পরমাণুতে নির্দিষ্ট ইলেকট্রনের, আচ্ছা নির্দিষ্ট ইলেকট্রন মানে কি, আমি যেই ইলেকট্রনটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছি সেই ইলেকট্রনটা, নির্দিষ্ট ইলেকট্রনের শক্তি স্তর, উপশক্তি স্তর, এর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, নিজ অক্ষে ঘূর্ণনের দিক বর্ণনার মাধ্যমে, নিজ অক্ষে ঘূর্ণনের দিক বর্ণনার মাধ্যমে ইলেকট্রনের সঠিক অবস্থান ও শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যা বলেছিলাম? 4টা। এখন এই 4টা সংখ্যা কি কি প্রকাশ করে? শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক দিকবিন্যাস
নিজ অক্ষে ঘূর্ণনের দিক। তাহলে এই চারটা জিনিস প্রকাশের মাধ্যমে ইলেকট্রনে কি নির্দেশ করে? সঠিক অবস্থান এবং শক্তি সম্পর্কে ধারণা নির্দেশ করে। তাই এই চারটা সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আশা করি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা তুমি বুঝতে পেরেছো। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টা? চারটা। কি কি প্রকাশ করে? শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং নিজ অক্ষে ঘূর্ণনের দিক। ক্লিয়ার? আর এই চারটা জিনিস প্রকাশের মাধ্যমে সে আসলে কি নির্দেশ করে? অবস্থান এবং শক্তি। কেমন? তাহলে এই কয়েকটা জিনিস যদি আমি একটু বুঝতে পারি তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবো। তো দেখো, তাহলে কোয়ান্টাম সংখ্যা ইতিমধ্যে বুঝে গেছো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তো দেখো, কোয়ান্টাম সংখ্যা মূলত 4 ধরনের হয়ে থাকে। কি কি? এক, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আর এই সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। নামটা একটু মনে রাখবা, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই হচ্ছে টোটাল 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। তো তুমি যারা হচ্ছে ক্লাসটা একটু ভালোভাবে করার চেষ্টা করছো বা ভালোভাবে করতে চাচ্ছ, তারা একটু খাতা কলম নিয়ে যদি বসো তাহলে তোমার জন্য ক্লাসটা খুব বেশি ফ্রুটফুল হবে। কেমন? তো যারা সম্ভব হচ্ছে তারা খাতা কলম নিয়ে যদি নোটটা করে ফেলো তাহলে কোয়ান্টাম সংখ্যার খুব সুন্দর একটা নোট তোমার কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তো দেখো এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং হচ্ছে কি আছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এবং ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, আর প্রথমে আছে প্রধান কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটা সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমে যেটা আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি করে? হ্যাঁ, একটু আমরা যদি দেখি, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটা নির্দেশ করে বা হচ্ছে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরকে নির্দেশ করা হয়। কাকে নির্দেশ করা হয়? শক্তি স্তরকে। এরপর দেখো এইটা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তো দেখো এইটা যেহেতু সংখ্যা তাহলে এন এর কিছু মান আছে, তাহলে আমরা একটু যদি দেখি এন এর মানগুলো কিরকম হতে পারে। এর মান n ইজিক্যালস টু, মানটা শুরু হয় 1 থেকে 2 3 4 5 ডট ডট, অর্থাৎ n এর মান হতে পারে 1 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা। কেমন? আচ্ছা, এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করে বলছি? শক্তি স্তর। এখন তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি একটু বোরের যে পরমাণু মডেলটা আমরা পড়ে আসছি, আমরা যদি ওই মডেল অনুসারে একটা পরমাণুকে আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেহেতু শক্তি স্তর নির্দেশ করে, তাহলে এই শক্তি স্তরগুলো কিভাবে নির্দেশ করে? দেখো, যদি আমরা n এর মান 1 বলি তাহলে n এর মান 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, n এর মান 2 মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, n এর মান 4 মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তর। অর্থাৎ n এর মান দ্বারা মূলত শক্তি স্তরকে নির্দেশ করে। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়, 4 হলে চতুর্থ, এভাবে র্যান্ডমলি চড়তে থাকবে। কেমন? আচ্ছা, তো এখন দেখো তাহলে n এর মান দ্বারা কি প্রকাশ করে সেগুলো আমরা বুঝে গেলাম। এখন একটু লক্ষ্য করো ভালো করে, যদি আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য সম্পর্কে একটু কথা বলতে যাই। আচ্ছা দেখো তো, তোমাকে যদি বলি n এর মান 1 তাহলে কোন শক্তি স্তর বুঝতে পারবা? প্রথম। এখন তুমি একটু দেখো তো প্রথম শক্তি স্তর যে আকার আছে, দ্বিতীয় শক্তি স্তরের আকারটাও কি সেম? তৃতীয় শক্তি স্তরের আকারটাও সেম? না। চতুর্থ শক্তি স্তরের আকারটাও কি সেম? না। তাহলে আমি বলতে পারি n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণুর যে কক্ষপথগুলো আছে সেগুলোর আকার বৃদ্ধি পায়। তাহলে কি দেখো তো তাৎপর্যে এই কথাটা বলা যায় কিনা যে তোমার n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শক্তি স্তরের আকার বৃদ্ধি পায়। তার মানে কি? অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার প্রকাশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়তে থাকবে শক্তি স্তরের আকারও তত বাড়তে থাকবে। ক্লিয়ার? আশা করছি তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কি বলে, কি বোঝায়, এটার তাৎপর্য কি তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, চলো এবার আমরা এরপর যেটা পড়বো সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো, বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি প্রকাশ করে? দেখো এক কথায় যদি আমি বলি, সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত কি প্রকাশ করে? উপশক্তি স্তর প্রকাশ করে বা উপশক্তি স্তরকে নির্দেশ করে।
তো দেখো আগেরটা যেরকম প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা যেত, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে একটা কি বলে একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে l দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? l দ্বারা প্রকাশ করা হয়। এখন যেহেতু সংখ্যা, তাহলে l এর কিছু মান হবে, তো l এর মানগুলো কিরকম একটু লক্ষ্য করো ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো l এর মানটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে n এর উপর, অর্থাৎ যেরকম তুমি একটু চিন্তা করো প্রধানের উপর যেরকম সহকারী ডিপেন্ড করে, একইভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরও সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড করে। তাহলে n এর মানটা ডিপেন্ড করে, সরি l এর মানটা ডিপেন্ড করে n এর মানের উপর। কিরকম ভাবে একটু লক্ষ্য করো। দেখো l এর মানটা শুরু হয় সকল ক্ষেত্রে 0 দিয়ে। কত দিয়ে? 0 দিয়ে। এবং 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত গিয়ে শেষ হয়, অর্থাৎ n-1 পর্যন্ত গিয়ে মানটা শেষ হয়। তাহলে l এর মানটা কত? 0 থেকে n-1 পর্যন্ত। এটা অনেকে বুঝলো না, আমি বোঝাই দিচ্ছি, লক্ষ্য করো কিরকম। দেখো ধরো কোন জায়গায় n = 1 এর নিচে তো হতে পারে না, তাহলে ওই জায়গায় n = 1 হলে l = কত হবে? l = দেখো l এর মান আমি বলছি 0 থেকে শুরু হবে। এখন 0 থেকে শুরু হয়ে 0 থেকে মানে কি তোমার একটা র্যান্ডম নাম্বারে যেতে হবে, অর্থাৎ 0 এর পরে 1 2 3 এভাবে যেতে হবে। এখন লক্ষ্য করো এটা শেষ হবে কত? n-1। এখন n এর মান 1, 1 থেকে 1 মাইনাস করলে আবারও 0, তাহলে 0 এর পরে আবার 0, এটা আসলে দরকার নাই। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান শুধুমাত্র 0। আচ্ছা, এরপরে আসো n এর মান যদি 2 হয়, হ্যাঁ n এর মান যদি 2 হয় তাহলে l এর মান শুরু হবে 0 থেকে, শেষ হবে হচ্ছে n-1 এ। কিরকম? n-1 মানে কত? 1, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে n-1 2 - 1 অর্থাৎ 1 এ গিয়ে শেষ। এরপরে আসো n এর মান যদি 3 হয় তাহলে l এর মান শুরু হবে 0 থেকে 1 2, অর্থাৎ দেখো 3 - 1 মানে কত? 2, অর্থাৎ 1 2 3 সরি 0 1 2 তে গিয়ে শেষ। আচ্ছা, এরপরে আসো n = যদি 4 হয় তাহলে l এর মান একটু লক্ষ্য করে দেখো, তুমি এখন নিজে বলো কত হবে, একটু পজ করে তুমি চিন্তা করো, তাহলে পরে আমার সাথে মিলিয়ে নেবা। দেখো তো দেখো এইটা মনে হয় পাইছো 0 1 2 3, অর্থাৎ n এর মানটা কত? 1 n-1 এ গিয়ে শেষ l এর মানটা, তাই না? তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এখন বলি n এর মান যা l এর মান তার চাইতে 1 কমে গিয়ে শেষ, রাইট? তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে n এর মান 1 হলে l এর মান কত? 0, n এর মান 2 হলে l এর মান কত? 0 1, n এর মান 3 হলে l এর মান 0 1 2 3, আবার n এর মান যদি 4 হয় l এর মান 0 1 2 3 4, অর্থাৎ n এর মান যতগুলো বা হচ্ছে n এর মান যত l এর ততগুলো মান পাওয়া যায়, রাইট? এখন আসো এই যে l দ্বারা কি প্রকাশ করে? উপশক্তি স্তর। এখন দেখো আমাদের কাছে যে উপশক্তি স্তরগুলো আছে সেগুলো কি কি? আমাদের কাছে যে উপশক্তি স্তরগুলো আছে সেটা হচ্ছে s p d আর হচ্ছে f। এখন দেখো কখন কোন উপশক্তি স্তর নির্দেশ করে কোন সংখ্যা দ্বারা। দেখো l এর মান যখন 0 হয় তখন s উপশক্তি স্তর, l এর মান যখন 1 হয় তখন p উপশক্তি স্তর, l এর মান যখন 2 হয় তখন d উপশক্তি স্তর, l এর মান 3 হলে f উপশক্তি স্তর। তুমি খুব সুন্দর করে এই চারটা একটু মুখস্থ করে ফেলো, তাহলে l এর মান 0 হলেই s, l এর মান 1 হলেই p, l এর মান 2 হলেই d, l এর মান f 3 হলেই f। তাহলে একটু আসো আমরা একটু দেখার চেষ্টা করি, লক্ষ্য করো ভালো করে, এখানে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো তাহলে n এর মান যখন 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে l এর মান কয়টা? একটা, সেটা কি? 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে শুধুমাত্র s উপশক্তি স্তর বিদ্যমান, রাইট? বুঝতে পেরেছো? আচ্ছা, n এর মান যখন 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে l এর কি কি মান আছে? 0 আর 1, তাহলে 0 এর জন্য s আর 1 এর জন্য p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর আছে, একটা s আর একটা হচ্ছে p। আচ্ছা, এরপর আসো n এর মান 3 মানে তৃতীয় শক্তি স্তরে l এর কতগুলো মান পাওয়া গেছে? 0 1 2। আচ্ছা, তার মানে কি s উপশক্তি স্তর আছে, p উপশক্তি স্তর আছে এবং d উপশক্তি স্তর আছে। এখন তুমি নিশ্চয় বুঝতেছো যে চতুর্থ শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? s p d আর হচ্ছে কি f। তাহলে চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে 4টি। ক্লিয়ার? তাহলে শক্তি স্তরের সংখ্যা বাড়তেছে আর উপশক্তি স্তরও বাড়তেছে। এখন তুমি বলতে পারো তাহলে পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টা। হ্যাঁ 5টা, এইটা বর্তমান সময়ে আবিষ্কার, কিন্তু তোমাদের যে সিলেবাস এই সিলেবাসে
চারটার উপরে উপশক্তি স্তর নেই, অর্থাৎ আমরা উপশক্তি স্তর বলতে বুঝবো এসপিডিএফ, এরপরে আমাদের আর কোনো উপশক্তি স্তর নেই। কেমন? তো এখন আসো, তাহলে আমরা এইটুক বুঝে গেলাম যে এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ, এবং কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকে সেইটাও আমরা বুঝে গেলাম, তাই না? তো এখন আসো, এখন এই যে এসপিডিএফ যে উপশক্তি স্তরগুলো আমি এখানে লিখেছি বা হচ্ছে যে উপশক্তি স্তরগুলো এখানে আছে, এই প্রত্যেকটা উপশক্তি স্তর এক একটা এক এক রকম আকৃতির। কিরকম আকৃতির একটু আসো আমরা একটু দেখার চেষ্টা করি, লক্ষ্য করো। তো এখন এই এসপিডিএফ এই উপশক্তি স্তরগুলোর দ্বারা কি তাৎপর্য বা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যটা কি সেটা একটু লক্ষ্য করি। তাৎপর্যটা হচ্ছে এল এর মান ভিন্ন ভিন্ন, এল এর ভিন্ন ভিন্ন মান দ্বারা ভিন্ন ভিন্ন উপশক্তি স্তর প্রকাশ করে। তাহলে এটা তো আমরা একটু আগে দেখে আসলাম। তো লক্ষ্য করো কিরকম ভাবে প্রকাশ করে। এল এর মান যদি 0 হয়, একটু আগে বলে আসছি এস উপশক্তি স্তর, এবং এস উপশক্তি স্তরটা দেখতে কিরকম, গোলাকার। এরপরে এল এর মান যদি 1 হয়, পি উপশক্তি স্তর, পি উপশক্তি স্তরটা দেখতে কিরকম, ডাম্বেল আকৃতির। আচ্ছা, এরপরে এল এর মান যদি 2 হয় তাহলে ডি উপশক্তি স্তর, এবং এটা দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল। আচ্ছা, এল এর মান যদি 3 হয় তাহলে এফ উপশক্তি স্তর, যেটার আকৃতি হচ্ছে জটিল। এখন আসো এই আকৃতিগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। দেখো, এস উপশক্তি স্তরটার আকৃতি হচ্ছে এই যে এরকম গোল, অর্থাৎ এরকম ফুটবলের মতো, এটা হচ্ছে এস উপশক্তি স্তর। এবং পি উপশক্তি স্তর এটা হচ্ছে ডাম্বেল আকৃতি। ডাম্বেলটা কি, এই যে এইটা হচ্ছে ডাম্বেল আকৃতি, এটা হচ্ছে পি উপশক্তি স্তর। আর কি আছে, ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল মানে কি, দুইটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এটা হচ্ছে ডি উপশক্তি স্তর। এরপরে কি আছে দেখো, এফ উপশক্তি স্তর, এটাকে জটিল আকৃতির বলা হয়েছে। কেন? কারণ এফ ভিন্ন ভিন্ন আকৃতির হয়। তো আমি একটা আকৃতি আঁকাচ্ছি, তো এই একটা আঁকাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে এফ এর একটা উপশক্তি স্তর। তো এখন দেখো, তাহলে আমরা বলতে পারি এল মানে এল ইকুয়াল টু 0 হলে এস উপশক্তি স্তর, এবং এস উপশক্তি স্তর দেখতে হচ্ছে গোলাকার। তাহলে এল এর মান 0 হলে যে উপশক্তি স্তর পাওয়া যায় তা দেখতে গোলাকার। এল এর মান 1 হলে যে উপশক্তি স্তর পাওয়া যায় তা হচ্ছে ডাম্বেল আকৃতির। এল এর মান 2 হলে যে উপশক্তি স্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডাবল ডাম্বেল। আর এল এর মান 3 হলে যে উপশক্তি স্তর পাওয়া যায় সেটা হচ্ছে জটিল আকৃতির। তাহলে কি আমি বলতে পারি যে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে? হ্যাঁ। তাহলে এই জায়গায় যদি আমরা বলি অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে আকৃতি প্রকাশ করে, তাহলে কথাটা সঠিক। কারণ কি, এল এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে উপশক্তি স্তরগুলো আকৃতিও চেঞ্জ হতে থাকে, তাই না? তাহলে একটু এই লাইনটা মনে রাখবা সবাই। আচ্ছা, তো লক্ষ্য করো সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তাহলে যা যা জানা দরকার আমার মনে হয় যে তোমার এইখান থেকে ভালোভাবে জানতে পেরেছো। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ। এবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো দেখো, এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে সেটা আগে একটু জেনে নিই। দেখো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত যেটা প্রকাশ করে সেটা হচ্ছে অরবিটাল প্রকাশ করে ও তার ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। তার মানে কি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মূলত অরবিটালকে প্রকাশ করে, আর তার কি প্রকাশ করে, ত্রিমাত্রিক দিকবিন্যাস। এখন তোমাদের মাঝে অনেকের একটা মানে ভুল ধারণা আছে বা হচ্ছে অনেকের মিসকনসেপশন আছে, সেটা একটু আগে দূর করে নিই। অনেকেই অরবিটাল আর উপশক্তি স্তর মাঝে পার্থক্য করতে পারো না। আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে জিনিসটা বুঝে নাও। লক্ষ্য করো, আমরা যে লিখলাম এফ, পি, ডি আর হচ্ছে এফ। এখন দেখো, এই যে এসপিডিএফ আমি লিখেছি, এই এসপিডিএফ এইগুলোকে তোমরা জানো যে এই পিটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? তোমরা এইটুক 9-এ সবাই জেনে আসছো, পিএক্স, পিওয়াই আর হচ্ছে পিজেড। আবার এই যে ডিটা যে আছে, এই ডিটাকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে কি, ডি জেড স্কোয়ার। এখন লক্ষ্য করো ভালো করে, দেখো এই যে আমি যে এখানে এসপিডিএফ লিখছি, এই এসপিডিএফ কে বলা হয় উপশক্তি স্তর। উপশক্তি স্তর। আচ্ছা, এখন এই যে উপশক্তি স্তরগুলোকে যখন আমি এরকম ভাগ করছি, এইগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিটাল হচ্ছে
অরবিটাল হচ্ছে উপশক্তি স্তরগুলোকে ভাগ করার ফলে যা পাওয়া যায় সেগুলোকে বলা হয় অরবিটাল। কেমন? আচ্ছা, একটু লক্ষ্য করো। এখন এই অরবিটাল গুলোর ত্রিমাত্রিক দিকটা কি সেটা একটু বুঝি। দেখো, আমি যদি এইটা নিয়ে একটু কথা বলি তাহলে একটু সহজ হয়, হ্যাঁ, কারণ এখানে খুব কম আছে, তিনটা। কি কি আছে দেখো, পি এক্স পি ওয়াই পি জেড। এইটার মানে কি দেখো, এই পি এক্স পি ওয়াই পি জেড থেকে তুমি এইটুক বোঝার কথা, আমাদের ত্রিমাত্রিক অক্ষে তিনটা দিক আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই পি এক্স পি ওয়াই পি জেড আসলে কি নির্দেশ করে সেটা একটু দেখি। দেখো, পি এক্স মানে কি? পি এক্স মানে হচ্ছে, আমরা যদি একটু আমাদের অক্ষীয় বিষয়টা চিন্তা করি তাহলে দেখো এখানে তিনটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা যদি আমাদের জেড অক্ষ হয়। তাহলে লক্ষ্য করো, এরকম যদি আমরা তিনটাকে নিই, হ্যাঁ, ধরো হচ্ছে এই তিনটা করে আমি নিলাম, আচ্ছা ভালো কথা। তো এখন এই হচ্ছে একটা, তাহলে তিনটাকে আমি এই পাশাপাশি রাখি, কেমন? তাহলে আমাদের জন্য সহজ হবে একসাথে। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো, দেখো আমি যদি একটু চিন্তা করি তাহলে আমাদের প্রথমেই যে অরবিটালটা আছে সেটা হচ্ছে পিএক্স। এখন পিএক্স মানে কি? পিএক্স মানে হচ্ছে যেই অরবিটালটা এক্স অক্ষ বরাবর অবস্থান করে তাকে বলা হয় পিএক্স। তাহলে পি ওয়াইটা কি? পি ওয়াইটা হচ্ছে যে অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে তাকে বলা হয় পি ওয়াই। আর যে অরবিটালটা জেড অক্ষ বরাবর অবস্থান করে তাকে বলা হয় পি জেড। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে পি এক্সটা এক্স অক্ষ বরাবর আছে, পি ওয়াইটা তার সাথে লম্বভাবে ওয়াই অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর আছে পি জেড। এর মানে কি? এর মানে হচ্ছে তিনটা অরবিটাল তিন দিকে অবস্থান করছে, কেমন? আর এই তিনটা দিককে বলা হয় ত্রিমাত্রিক দিক। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় তুমি অরবিটাল উপশক্তি স্তর এবং অরবিটালের ত্রিমাত্রিক দিক সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছো। এখন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। তো লক্ষ্য করো, এরপরে হচ্ছে এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে আগের মতো এম এরও কিছু মান আছে, একটু লক্ষ্য করো এম এর মানগুলোর দিকে যদি একটু তাকাই, দেখো এন এর উপর ডিপেন্ড করছিল এল এর মান, আবার একইভাবে এম এর মান ডিপেন্ড করবে এল এর উপর। কিরকম ভাবে একটু লক্ষ্য করে দেখো, এল এর মানটা এরকম, দেখো এম এর মানটা শুরু হয় মাইনাস এল দিয়ে। কত দিয়ে? মাইনাস এল দিয়ে। মাইনাস এল দিয়ে শুরু হয়ে থেকে প্লাস এল পর্যন্ত, অর্থাৎ এটা শুরু হবে মাইনাস এল দিয়ে, শেষ হবে প্লাস এল এ গিয়ে। এবং এই সংখ্যাটা হচ্ছে তোমার একটা মানে ক্রমিক সংখ্যা আকারে চলতে থাকবে। কিরকম? একটু লক্ষ্য করো, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, যদি কোথাও দেখো এল এর মান পাওয়া গেছে 0, কারণ এল এর মান 0 পাওয়া যেতে পারে, তাহলে 0 হলে এম এর মান কত হবে? এম ইকুয়ালস টু শুরু হবে মাইনাস এল দিয়ে, তাহলে মাইনাস 0 মানে 0ই, প্লাস 0 মানেও 0, তাহলে এম এর মান হবে 0, অর্থাৎ এল এর মান 0 হলে এম এর মান 0। আচ্ছা, এরপরে আসো, এল এর মান যদি কোথাও দেখো 1 পাওয়া গেছে, তাহলে এম এর মান পাওয়া যাবে -1 থেকে শুরু হবে, অর্থাৎ -1, এরপর দেখো শেষ হবে কোথায়? +1। মাঝখানে কি আছে? -1 এর পরে হচ্ছে 0, তাহলে 0 + 1, কেমন? আচ্ছা, এরপর দেখো এল এর মান যদি থাকে 2, তাহলে এম এর মান শুরু হবে কত দিয়ে? -2, এরপর হচ্ছে শেষ হবে কোথায়? +2। এখন চিন্তা করো মাঝখানে কি কি আছে? -2 এর পরে আছে -1, 0, +1, আর হচ্ছে কি এই +2। তাহলে বুঝতে পেরেছো? এরপর আসো, এল এর মান যদি হয় 3, তাহলে তুমি একটু ভিডিওটা পজ করে মানগুলো লিখো, আর লিখে আমার সাথে মিলাই নাও, দেখো মিলে কিনা। -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ -3 দিয়ে শুরু হয়ে +3 তে গিয়ে শেষ, কেমন? তাহলে এম এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এল এর দিকে তাকালেই হবে। এল এর মান যা আছে এটা দিয়ে শুরু হবে, শেষ হবে ওইটা দিয়েই প্লাসে গিয়ে, কেমন? তাহলে আশা করছি তুমি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা বুঝতে পেরেছো, কেমন? তো এখন আসো, এই এম এর কোন মান দ্বারা আসলে কি প্রকাশ করে সেটা একটু দেখি। লক্ষ্য করো একটু ভালো করে। তো আমরা একটু যদি দেখি তাহলে এইটা মানে হচ্ছে কি এস, এটা মানে হচ্ছে কত? পি, কারণ এল এর মান 1 হলে পি, আর এটা মানে হচ্ছে কি ডি, এটা মানে হচ্ছে কি এফ। একটু লক্ষ্য করে দেখো, হ্যাঁ, এখান থেকে একটু ভালো করে দেখো, এল এর মান যদি 0 হয় অর্থাৎ এস উপশক্তি স্তর, এখানে অরবিটাল আছে কেবল একটা, কারণ কি এম এর কেবল একটা মান আছে, এম এর একটা মান হচ্ছে একটা অরবিটাল।
আচ্ছা, এরপরে দেখো L is equal to 1 মানে p উপশক্তি স্তর। এই দেখো p উপশক্তি স্তরকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা, মনে আছে? px py pz, ওই হচ্ছে তিনটা অরবিটাল। কেমন? তাহলে m এর যতগুলো মান ততগুলো অরবিটাল। তাহলে একটু লক্ষ্য করে দেখো L is equal to 2 মানে হচ্ছে d, আর d তে কয়টা ভাগ ছিল? 5টা। এই দেখো আমরা d তে গিয়ে 5টা m এর মান পেয়েছি, অর্থাৎ m এর 5টা মান মানে হচ্ছে d তে 5টা অরবিটাল আছে। একইভাবে f এ হচ্ছে দেখো 7টা অরবিটাল আছে। এখন কথা হচ্ছে এই যে px py pz কোনটা দ্বারা, কোন m এর মান দ্বারা কাকে প্রকাশ করে, বা কোনটা দ্বারা px প্রকাশ করে, কোনটা দ্বারা py, কোনটা দ্বারা pz। আবার একইভাবে এখানে কোনটা দ্বারা dxy dyz dzx প্রকাশ করে, সেটার জন্য আমাদের জাস্ট এইটুকু একটু সবাই লিখে নিবা, হ্যাঁ? কেমন? কাজে দিবে সবার। তো সবাই একটু আমার সাথে লিখে নাও, তো এইটা একটু মনে রাখবা সবাই। দেখো, যদি আমাদের p উপশক্তি স্তর হয় তাহলে p উপশক্তি স্তরকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা? তিনটা। কি কি একটু দেখো, একটা হচ্ছে px, আরেকটা হচ্ছে py, আরেকটা হচ্ছে pz। এখন কথা হচ্ছে px py pz কোন m এর মানের জন্য কোনটা। দেখো m এর মান যদি -1 হয় তাহলে আমরা বুঝে নিব সেটা px, m এর মান যদি 0 হয় তাহলে py, m এর মান যদি +1 হয় তাহলে সেটা হচ্ছে pz। কেমন? আচ্ছা, এরপরে আসো একইভাবে আমরা যদি d এর জন্য একটু লিস্টটা দেখি, তাহলে d এর জন্য হচ্ছে এরকম হবে। d তে কয়টা ভাগ আছে? 5টা। 5টা কি কি একটু লক্ষ্য করে দেখো, হ্যাঁ? একটা হচ্ছে dxy, dyz, dzx, dx স্কয়ার, y স্কয়ার, dz স্কয়ার। এখন লক্ষ্য করো কোনটার জন্য কি। দেখো m এর মান যদি হয় -2 তাহলে dxy, +1 হলে dyz, 0 হলে dzx, এটা হচ্ছে xy x স্কয়ার y স্কয়ার +1 আর dz স্কয়ার +2। তাহলে কোন m এর মানের জন্য কোনটা প্রকাশ করে, আশা করছি এখান থেকে তোমার মুখস্থ হয়ে যাবে। কেমন? তো এখন লক্ষ্য করো আমি এখানে যে মানগুলো লিখে দিলাম অনেকের বইয়ের সাথে এটা মিলবে না। কেন মিলবে না? কারণ এক একটা বইয়ে এই মানগুলো এক এক ভাবে ধরা হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে মানে তুমি আসলে কনফিউজড হয়ে যাবা কিনা, না, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এই মানগুলো তুমি আসলে যেভাবে ধরবা সেটাই হচ্ছে কারেক্ট। এখানে অবশ্য সবগুলো মানেরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে, তো এক একজন বিজ্ঞানী এক এক ভাবে ধরছে বা এক একটা বইয়ে আমাদের এক এক ভাবে আলোচনা করা হয়েছে। তো সেই জন্য এইভাবে কোনো কোনো বইয়ে দেওয়া আছে, আবার কোনো কোনো বইয়ে এভাবে দেওয়া আছে। কিভাবে একটু লক্ষ্য করে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা দেওয়া আছে z এর মানটা 0 ধরে, এটা দেওয়া আছে -1, এটা দেওয়া আছে +1। আবার একইভাবে এখানে d, এটার মান 0 ধরে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2। এখন আমার কথা হচ্ছে তুমি কোনটাকে মনে রাখবা, তোমার জন্য যেটা সহজ হয় তুমি সেটাকেই মনে রাখবা। দুইটাই কারেক্ট, তুমি যে কোনো একটা মনে রাখলেই হবে। তো আমরা এই ভিডিওতে মূলত যেটা হচ্ছে উপরে আছে মানে একবারে সিরিয়ালে আছে সেটা দিয়েই আমরা কাজ করার চেষ্টা করব। আর তুমি যেটাকে ধরছো সেটা অবশ্যই ইন্ডিকেট করে দিতে হবে। কিভাবে একটু পরে বুঝতে পারবা। তাহলে দেখো আমরা যদি একটু বলি যে m এর মান দ্বারা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে, সেটা হচ্ছে অরবিটাল প্রকাশ করে বা অরবিটালের সংখ্যা প্রকাশ করে, এবং সেটা কোন দিকে প্রকাশ করছে বা কোন দিকে অবস্থান করছে সেটা প্রকাশ করে। তাহলে এটার তাৎপর্যটা কি হবে? এটা তাৎপর্যটা এরকম হবে, m এর মান দ্বারা মোট অরবিটাল সংখ্যা, অর্থাৎ m এর মান যতগুলো অরবিটাল সংখ্যা ততগুলো অরবিটাল সমূহের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। যেমন m এর মান যদি এখানে কত হয়, m এর মান -1 হলে x অক্ষ বরাবর, m এর মান 0 হলে y, m এর মান +1 হলে z অক্ষ বরাবর। আশা করছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমার জন্য ক্লিয়ার। ওকে, এখন আসো লাস্ট, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা দ্বারা আসলে কি বোঝায় বা হচ্ছে এইটা আসলে কি নির্দেশ করে একটু লক্ষ্য করো। এটা দ্বারা মূলত যেটা নির্দেশ করে সেটা হচ্ছে ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের দিক নির্দেশ করে। এখন নিজ অক্ষে ঘূর্ণনের দিকটা কি? দেখো আমরা সবাই জানি যে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা ঘুরছে, তাই না? আবার এইটুকু জানো যে পৃথিবী তার নিজ অক্ষেও একটা ঘূর্ণন দিচ্ছে। অর্থাৎ আমি যদি দেখি এইটা হচ্ছে আমাদের সূর্য, এটাও যদি আমাদের সূর্য হয়, ধরো এটা সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা এরকম ভাবে ঘুরছে, তাই না? তো আবার পৃথিবী নিজের অক্ষেও ঘুরছে। একইভাবে আমরা যদি এটাকে নিউক্লিয়াস চিন্তা করি আর এটা যদি কক্ষপথ চিন্তা করি, তাহলে ইলেকট্রনগুলো যেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, একইভাবে তার নিজের অক্ষেও একটা ঘূর্ণন সে প্রকাশ করে। তো এখন এই ঘূর্ণনটা দুই দিকে হতে পারে। কয় দিকে? দুই দিকে। কিরকম হয়? ঘূর্ণনটা হতে পারে এদিকে, না হলে ঘূর্ণনটা হতে পারে এদিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হতে পারে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণন কয় প্রকার? দুই প্রকার। তাহলে এটা যদি আমি একটু মুছে দেই, এখন আসো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা।
এখন আসো এই এস এরও না কিছু মান আছে, কিছু বলতে দুইটা মান আছে, কি কি একটু লক্ষ্য করি। হ্যাঁ, দেখো এস এর দুই ধরনের মান হতে পারে, কি কি? একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের জন্য আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য। মানগুলো কি? একটা হচ্ছে -½ অথবা +½ অর্থাৎ এস এর মান হতে পারে -½ এস এর মান হতে পারে +½ এখন কথা হচ্ছে কোনটা দ্বারা কি প্রকাশ করে, অর্থাৎ -½ দ্বারা কোন দিক প্রকাশ করে আর +½ দ্বারা কোন দিক প্রকাশ করে। তার আগে আমি যদি একটু একটা চিত্র দেখি, দেখো এটা যদি হয় আমাদের মানে ইলেকট্রন দেখো এখানে ঘূর্ণন দেখাচ্ছে। তো এখন এই ইলেকট্রনের ঘূর্ণনটা যদি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ইলেকট্রনের ঘূর্ণনটা যদি হয় ঘড়ির কাঁটার দিকে, তাহলে এস এর দুইটা মান, একটা হচ্ছে +½ আর একটা -½ তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য যে মান সেটা হচ্ছে -½ আর ঘড়ির কাঁটার দিকের জন্য যে মান সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য যে মান সেটা হচ্ছে +½ আর ঘড়ির কাঁটার দিকের জন্য যে মান সেটা হচ্ছে -½ কেমন? তো এখন এখানে আমি যদি একটু তাহলে এই জিনিসটা সবাই একটু তুলে রাখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। একটু সবাই এটাকে তুলে রাখো। কি তুলে রাখবা? দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে সেইটার জন্য কত -½ আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে +½ এখন ঘড়ির কাঁটার দিকে যে ইলেকট্রনটা ঘুরে সেটাকে আমরা হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাসের সময় নিচের দিকে দিব, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওইটা উপরের দিকে দিব। এখন সব কথা যদি বাদ দেই, উপরের দিকে তাকায় থাকা ইলেকট্রনের জন্য +½ আর নিচের দিকে তাকায় থাকা ইলেকট্রনের জন্য -½ এই লক্ষ্য করে দেখো। একটু সবাই একটু তুলে নাও। তাহলে উপরের দিকের ইলেকট্রনের জন্য +½ আর নিচের দিকের ইলেকট্রনের জন্য -½ আর উপরে যেটা তাকায় থাকে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, আর নিচের দিকে যেটা তাকায় থাকে ওটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। কেমন? তাহলে একটু হচ্ছে আমরা তাৎপর্যটা যদি দেখি, এরকম একটা তাৎপর্য পাওয়া যাবে। তাহলে কি? সেটা হচ্ছে এস এর মান +½ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর যদি এস এর মান -½ হয় তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। কেমন? তাহলে একটু এইটুকু মনে রাখলেই হবে। তাহলে এস এর দুইটা মান আছে, একটা -½ একটা +½ -½ নিচের ইলেকট্রনের জন্য, +½ উপরের ইলেকট্রনের জন্য, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা তাহলে কোয়ান্টাম সংখ্যা, চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একেবারে বেসিক টু অ্যাডভান্স যা যা জানা দরকার সব কিছু জানা শেষ। এখন আসো আমরা একটা একটা করে কোয়ান্টাম সংখ্যার ব্যবহারগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কেমন? লক্ষ্য করো তো কোয়ান্টাম সংখ্যার যে ব্যবহারগুলো আছে, বা হচ্ছে আরো সহজে বললে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলোর কি কি ব্যবহার আছে সেটা আমরা একটু দেখি। দেখো প্রথমে যেটা আমাদের করতে হবে বা হচ্ছে যেটা সম্পর্কে আমাদের পড়ালেখা করতে হবে সেটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সম্পর্কে। উপশক্তি স্তর কি কি? উপশক্তি স্তরটা হচ্ছে এস পি ডি এফ। এখন এখানে যদি আমি তোমাকে বলি উপশক্তি স্তর সম্পর্কে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি, দেখো এটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টি, পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 10টি, আর এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 14টি। এইটা জানো না, এরকম কেউ ইন্টার পর্যন্ত আসো না, এটা আমি নিশ্চিত। তাহলে এফ মানে 2, পি মানে 6, ডি মানে 10, এফ মানে 14। তোমাকে যদি বলে যে 2s এ কয়টি ইলেকট্রন থাকতে পারে, কোনো কিছু চিন্তা না করে 2টি। 10s এ কয়টি থাকতে পারে? অবশ্যই 2টি। তোমাকে যদি বলে 6p তে কয়টি ইলেকট্রন থাকে, 6p, তাহলে অবশ্যই 6টি। অথবা যদি বলে 2p তে কয়টি ইলেকট্রন থাকে, তাহলেও কয়টি? 6টি। মানে p মানেই হচ্ছে 6। কেমন? আচ্ছা এখন আসো তো এই যে দেখো 6, 2, 10 তারপর হচ্ছে 14, এগুলো আসলো কিভাবে? তোমাদেরকে একটু মনে আছে একটু আগে যখন আমি পড়াইলাম তখন আমি বলছিলাম এস উপশক্তি স্তরে অরবিটাল আছে মাত্র একটা, আর তোমরা এইটুক জানো প্রত্যেকটা অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি ইলেকট্রন। তাহলে এস অরবিটাল, এস উপশক্তি স্তরে অরবিটাল যদি থাকে 2টা, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন যদি 2টা থাকতে পারে তাহলে সর্বোচ্চ এস এর ধারণ ক্ষমতা 2। পি কে কয়টা ভাগে ভাগ করছিলাম? 3টা অরবিটালে। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি 2 হয় তাহলে 3টাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। একইভাবে ডি কে ভাগ করছিলাম 5টা ভাগে, এর প্রত্যেকটাতে 2টা করে হলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10। এফ এর কত? 14। কেমন? তাহলে আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আসো এইটা হইলেও এখানে এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে, ওটা একটু লিখে নিবা। উপশক্তি স্তরে স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইজ ইকুয়ালস টু 2l
সরি 2 ইন্টু 12 প্লাস 1, অর্থাৎ কোনো একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। কিরকম একটু লক্ষ্য করো, আমরা যদি একটু একটা দেখি, যেমন ধরো যে পি উপশক্তি স্তরে, এখন পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইন্টু 2l, l মানে কত, পি এর জন্য 1 মনে আছে, তাহলে 1 প্লাস 1, তাহলে দেখো তো কত হয়, 2 ইন্টু 2 3 ইন্টু 6, তাহলে কত হলো 6, 3 ইন্টু 2 ইকুয়ালস টু কত 6, তাহলে এই যে দেখো 6টা। আবার একইভাবে ডি এর জন্য যদি বের করি, লক্ষ্য করো একটু, 2 ইন্টু 2l, l মানে কত 2 প্লাস কত 1, তাহলে কত হচ্ছে দেখো 10। তাহলে এগুলো আসলে আমরা এই সূত্র দিয়েও বের করতে পারি, কিন্তু আমরা কখনোই এই সূত্র দিয়ে বের করার দরকার নাই, কারণ এগুলো আমরা সবাই জানি। কেমন? আচ্ছা, এখন আসো একটু লক্ষ্য করো, এই সূত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা কি দেখো। আচ্ছা, একটু আগে আমি বললাম কি অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে একটু দেখো তো, এই জায়গায় এই 2 দ্বারা যদি আমি এইটুকে গুণ করি তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা পাওয়া যাচ্ছে না? তাহলে 2 দ্বারা যাকে গুণ করি সেটাই হচ্ছে অরবিটাল। তাহলে এইটা যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, তাহলে এই 2l প্লাস 1 এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। কারণ কি অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করলেই ইলেকট্রন ধারণ ক্ষমতা পাওয়া যায়, তাহলে 2টা বাদ দিলে যেটুকু থাকবে ওইটা হচ্ছে অরবিটাল সংখ্যা। একটু লিখে রাখো কাজে দিবে। তাহলে এই হচ্ছে উপশক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে যা জানা দরকার, এনাফ, এটুকুই। এখন আসো ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখান থেকে আসবে প্রশ্ন, এটা প্রশ্ন মিস হয় এই সম্ভাবনা খুবই কম। তো এখন আসো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি যেটুকু পড়াই দেবো এর বাহিরে কখনোই লাগবে না। কেমন? আসো একটু আমরা একটু লক্ষ্য করি, দেখো প্রশ্নগুলো কি আসতে পারে। দেখো এখানে প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তো এরকম প্রশ্ন আসলে তোমার যেটা করতে হবে, একটা চার্ট করতে হবে। দেখো এই যে এরকম একটা চার্ট করবো আমরা, হ্যাঁ আমি চার্টটা করে রাখছি, তোমরা এরকম একটা চার্ট করবা। লক্ষ্য করো, দ্বিতীয় শক্তি স্তর মানে কি 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরের জন্য n এর মান কত 2। এখন n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি কি হয়, l এর মান হয় 0 এবং কি 1, তাই না? তাহলে l এর দুইটা মান পেয়ে গেলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, l এর যদি মান 0 হয় তাহলে m এর মান কত 0, কিন্তু l এর মান যদি 1 হয় তাহলে m এর মান পাওয়া যায় -1 0 প্লাস 1। একটু মনে করে দেখো, একটু আগে পড়ায় আসছে। আচ্ছা, এখন আসো একটু লক্ষ্য করো, m এর মান যতগুলো অরবিটাল সংখ্যা ততগুলো, তাহলে m এর এই জায়গায় m এর মান আছে কয়টা, একটা, তাহলে অরবিটাল সংখ্যা একটি। এখানে m এর মান আছে কয়টা, চারটা, তিনটা, তাহলে অরবিটাল সংখ্যা তিনটি। এখন প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, দুইটা, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, 1 ইন্টু 2 সমান সমান 2, তাহলে তিনটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 3 ইন্টু 2 সমান সমান 6। একটু লক্ষ্য করে দেখো, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, মোট ইলেকট্রন সংখ্যা ইজিক্যালস টু 2 প্লাস 6 সমান সমান 8টি। তার মানে কি, তার মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। কেমন? আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে কোনো সমস্যা নাই, পরেরটা দেখো বুঝে যাবা। লক্ষ্য করো এখানে কি আছে, দেখো তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আগের মতো একটা চার্ট করে ফেলতে হবে। দেখো তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান কত 3। এখন n এর মান যদি 3 হয়, l এর কি কি মান আছে, l এর মান আছে 0 1 আর হচ্ছে 2। এখন দেখো l এর মান যদি 0 হয়, m এর মানও 0, l এর মান 1 হলে m এর মান শুরু হয় -1 0 আর হচ্ছে কি +1। এখন m এর মান, l এর মান 2 হলে m এর মান কি হয়, -2 -1 0 +1 +2, পরে আসছে তাই না? আচ্ছা, এখন আসো m এর মান যদি আমার 0, তাহলে একটা মান, তাহলে অরবিটাল সংখ্যা 1, এখানে অরবিটাল সংখ্যা 3 আর এখানে দেখো অরবিটাল সংখ্যা 5। তাহলে এখন আসো ইলেকট্রন সংখ্যা একটু নির্ণয় করি। 1 ইন্টু 2 সমান সমান কত 2, তারপর হচ্ছে 3 ইন্টু 2 সমান সমান কত 6, তারপর 5 ইন্টু 2 সমান সমান 10। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, অতএব মোট ইলেকট্রন সংখ্যা ইজিক্যালস টু, দেখো 2 প্লাস 6 সমান সমান 8, 8 আর 10 কত 18। তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। কেমন? আশা করছি বুঝতে পেরেছো। এখন সবাই ভিডিওটা পজ করবা, পজ করে এই যে পরের যেটা আছে এটাকে তুমি বের করার চেষ্টা করো, তারপর আমি যেটা করে দিব সেটার সাথে মিলিয়ে নিবা। যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি বুঝে গেছো, আর যদি না মিলে যায় আরেকবার ভিডিওটা এইটুকুই একটা অংশ আরেকবার দেখবা, তাহলে মিলে যাবে। এখন আসো তো লক্ষ্য করে একটু মিলাই নাও, n এর মান চতুর্থ শক্তি স্তরের জন্য n এর মান কত 4। তাহলে l এর কি কি মান আছে,
0 1 2 3। তাহলে l এর মান যদি 0 হয় তাহলে m এর কি মান পাওয়া যায় 0। l এর মান যদি 1 হয় তাহলে m এর মান -1। দেখো আমি একটু আরেকবার লিখি -1 0 +1। এরপরে দেখো l এর মান যদি 2 হয় তাহলে m এর মান -2 -1 0 +1 +2। এরপরে দেখো l এর মান যদি 3 হয় তাহলে শুরু হবে -3 -2 -1 0 +1 +2 আর হচ্ছে +3। এই হচ্ছে মান। এখন এই মানগুলোর সাহায্যে আমরা কি করতে পারি অরবিটাল সংখ্যা নির্ধারণ করতে পারি, কারণ m এর মান যতগুলো অরবিটাল সংখ্যা ততগুলো। তাহলে এখানে অরবিটাল আছে কয়টা একটা, এখানে কয়টা তিনটা, এখানে পাঁচটা, আর এখানে অরবিটাল আছে 7টা। এখন তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, কারণ তোমরা জানো প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে মাত্র 2টি। তাহলে 1 × 2 = 2, 3 × 2 = 6, 5 × 2 = 10, আর 7 × 2 = 14। তাহলে লক্ষ্য করো, তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াচ্ছে, মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 32। আচ্ছা 32 অর্থাৎ 32টি। তার মানে চতুর্থ কক্ষপথে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। কেমন, আশা করছি তুমি এই 3টা প্রশ্ন বুঝতে পেরেছো, কারণ এই প্রশ্নগুলো 4 মার্কসের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আসো এই প্রশ্নটা যদি আমার এমসিকিউ এ আসে, হ্যাঁ এটা কিন্তু এখন যেটুকু বলে দিচ্ছি এটা হচ্ছে ফর এমসিকিউ, হ্যাঁ ফর এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। তাহলে কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n²। এটা তোমরা নিশ্চয়ই 9-10 থেকে জেনে আসছো, হ্যাঁ এটার মাঝে বসাই দিলে দেখবা ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে যাবা। এখন একই ভাবে আগের মতো ওই 2 এর সাথে যেটুকু গুণ দিয়ে থাকে ওটা হচ্ছে কি অরবিটাল। তাহলে এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা মান হচ্ছে 2n², আর অরবিটাল সংখ্যা মান হচ্ছে n²। একটু আশা করি তুমি এমনি পারো, এটা সম্পর্কে আমার আর কথা না বলাই ভালো। এখন আসো আমরা পরেরটাতে যাই, কেমন লক্ষ্য করো একটু ভালো করে। এরপরে আসো পরের ব্যবহারটা দেখি একটু। কি লেখা আছে, নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু লক্ষ্য করো ভালো করে, আমরা এইগুলি প্রশ্নগুলি কিভাবে আসে, হ্যাঁ একটা দেখি একটু। কি লেখা আছে, নাইট্রোজেনের সপ্তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। এখন এরকম কোন প্রশ্ন আসলে তোমার আগে সপ্তম ইলেকট্রনটাকে খুঁজে বের করতে হবে। এখন ইলেকট্রন থাকে কোথায়, ইলেকট্রন বিন্যাসে। তাহলে ঝট করে এই ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আউফবাউ নীতিতে, কোন নীতিতে বলছি আউফবাউ নীতিতে করতে হবে। তাহলে একটু করি। নাইট্রোজেন 7 নম্বর মৌল, 1s2 2s2 2p3। এখন দেখো আমরা যদি একটু চিন্তা করি সপ্তম ইলেকট্রন এটা আসছে কোথায়, সপ্তম ইলেকট্রনটা আসতে হচ্ছে 2p তে। তাহলে যেটাতে থাকবে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব, যতগুলো ভাগে ভাগ করা যায়। দেখো এটাকে কয়টা ভাগে ভাগ করা যায়, 3টা। তাহলে 3টা ভাগে ভাগ করে ফেলবা। এখন তোমরা এইটুকু অনেকেই জানো হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাসটা প্রথমে একটা করে দিতে হয়, তারপর যদি ইলেকট্রন থাকে আবার প্রথম থেকে দিয়ে যেতে হয়। এটা হুন্ডের নীতি যখন পড়তো তোমরা জানার কথা। তাহলে দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা, 3টা। তাহলে আমার কাছে আছে কতগুলো সমশক্তির অরবিটাল, 3টা। তাহলে একটা করে প্রথমে দিয়ে যাব, তাহলে দিয়ে গেলাম। আর নাই যেহেতু সামনে ব্যাক করে নেই। এখন একটু লক্ষ্য করে দেখো আমরা এখানে 3টা অরবিটালের জন্য m এর কি কি মান পাওয়া যায়, -1 0 +1, তাই না, মনে আছে এটুকু? ওকে ফাইন। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে সপ্তম ইলেকট্রন। এখন দেখো একটু ভালো করে সপ্তম ইলেকট্রন কোনটা, এইটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এই পর্যন্ত ইলেকট্রন হচ্ছে 4টা, তাই না, 4টা। তাহলে এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এই যে এইটা হচ্ছে 7। তাহলে এই ইলেকট্রনের জন্য আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো এই জায়গায় n এর মান কত হবে, দেখো তো একটু ভালো করে। এই ইলেকট্রনটা আছে কোথায়, 2 নম্বর শক্তি স্তরে, তাহলে n এর মান 2। আর l এর মান কত হবে, দেখো তো এটা আছে কোথায়, p উপশক্তি স্তরে, মনে আছে s এর জন্য হচ্ছে 0, p এর জন্য 1, d এর জন্য 2, আর f এর জন্য কত 3। তাহলে যেই জায়গায় p উপশক্তি স্তরে থাকবে তাহলে আমরা p এর জন্য l এর মান কত নেই, 1। তাহলে এটার জন্য l এর মান 1, অর্থাৎ p উপশক্তি স্তরে থাকলে শুধু l এর মান 1। এখন অনেকেই বলতে পারো এটা তো এরকম হওয়ার কথা,
n is equal to 2 হলে 0 1 এরকম হওয়ার কথা। আচ্ছা বলো তো 0 এর জন্য কোন অক্ষর শক্তি স্তর s, কিন্তু তোমার ইলেকট্রনটা কি s এ আছে না p তে আছে? তাহলে s এ যদি না থাকে তাহলে s এরটা লেখার কোনো দরকার আছে? দরকার নাই। তাহলে যেটাতে আছে আমরা শুধু সেটাকেই লিখবো। তাহলে l এর মান কত? শুধুমাত্র 1। এখন আসো m এর মান একটু দেখো তো, m এর মান কত? +1। আর s এর মান উপরের দিকে তাকায় আছে যেহেতু, তাহলে হচ্ছে +12। আশা করছি কোয়ান্টাম সংখ্যার সেটটা তুমি নির্ণয় করা বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, না বুঝলে সমস্যা নেই, পরেরটা দেখো বুঝে যাবা। এখন আসো পরেরটা কি আছে একটু লক্ষ্য করি আমরা। কি লেখা আছে? ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। প্রথমে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। 17 নম্বর মৌল 1s2 2s2 2p6 3s2 3p5। এখন দেখো বলছে কি ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন, তার মানে কি 17তম ইলেকট্রন, তাই না? তাহলে 17তম ইলেকট্রনটা নিশ্চয় কোথায় আছে? 3p তে আছে, এটা নিয়ে আর কারো কোনো ডাউট নাই। তাহলে 3p p তে কয়টা ভাগ ভাগ করা যায়? 3টা। তাহলে p কে 3টা ভাগে ভাগ করে ফেললাম। এখন দেখো ইলেকট্রন আছে কয়টা? 5টা। প্রথমে একটা করে দিতে হয়, দিয়ে গেলাম। তারপর যেহেতু আরো আছে তাই আমরা পরে আবার ব্যাক করব, তাই না? এখন দেখো আর নাই। তো এখন আমার লাগবে 17তম ইলেকট্রন। ভালো করে দেখো, এই পর্যন্ত ইলেকট্রন হইছে কয়টা? 12টা, তাই না? 12টা। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা 16, এই যে হচ্ছে 17। তাহলে আমার লাগবে 17তম ইলেকট্রন। মার্ক করাটা বুঝতে পেরেছো কিনা একটু লক্ষ্য করো, না বুঝলে আবার বুঝো। দেখো আমি যদি একটু এগুলো আবার মুছে দিই তাহলে মার্ক করাটা আরেকবার বুঝাই দিই। দেখো এই পর্যন্ত আমার ইলেকট্রন হইতে কয়টা? 12টা। 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা 15, এটা 16, এই হচ্ছে 17। তাহলে 17তম ইলেকট্রনটাকে মার্ক করে ফেলছি। এখন দেখো 17তম ইলেকট্রনের জন্য আমরা যদি নিচে একটু মানগুলো দিই -1 0 +1, তাহলে n is equal to কত? 3। l is equal to p যেহেতু তাহলে 1, m is equal to কত? 0, s is equal to যেহেতু নিচের দিকে তাকায় আছে তাই হচ্ছে -12। আশা করছি তুমি এখন বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, তো এখন চলো আমরা পরেরটা একটু দেখি। পরেরটা কি আছে একটু লক্ষ্য করো। এখানে কি আছে দেখো তো, ম্যাঙ্গানিজের সর্বশেষ ইলেকট্রন ও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। এখানে দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় প্যাচ লাগাই দাও। সর্বশেষ ইলেকট্রন চিনো না, আবার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোও চিনো না, দুইটা প্যাচ লাগাই দাও, ভালো করে বুঝবা। সর্বশেষ কক্ষপথ মানে কি? সর্বশেষ কক্ষপথ মানে হচ্ছে যে এটা যেই কক্ষপথের n এর মান সবচেয়ে বড় সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। আর সর্বশেষ ইলেকট্রন কি? আহ্বান নীতিতে যে ইলেকট্রনটা সর্বশেষে প্রবেশ করছে সেটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। একটু দেখো উদাহরণ বুঝি। দেখো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করো একটু। ম্যাঙ্গানিজ 1s2 2s2 2p6, তাই না? 3s কত? 3s2 3p6 3d আর হচ্ছে কি 4s। এখন তোমরা জানো এখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে 4s এ, তারপর 3d তে। তাহলে 4s2 3d কত? 3d হচ্ছে 5। এখন তার মানে কি? তার মানে এখানে দেখো সর্বশেষ কক্ষপথটা হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ। কেমন? আর সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? 5d তে। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে। তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s, আর সর্বশেষ ইলেকট্রন প্রবেশ কোথায়? 3d তে। কেমন? এখন আসো আমরা প্রথমে সর্বশেষ ইলেকট্রনের জন্য একটু মানগুলো বের করার চেষ্টা করি। দেখো সর্বশেষ ইলেকট্রন যেহেতু 5d তে, তাহলে আমরা এটাকে বড় করে ফেলবো। কিরকম ভাবে? এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখো ইলেকট্রন আছে কয়টা? 5টা। দিয়ে যাই 1টা 2টা 3টা 4টা 5টা। এখন ভালো করে দেখো সর্বশেষ ইলেকট্রন খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে একটু দেখো তো এখানে প্রবেশ করতে কয়টা? এই পর্যন্ত 18টা, তারপর গেছে এখানে কয়টা? 20টা, তারপর এখানে আসছে। তাহলে এই পর্যন্ত 20টা গেল। 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এই হচ্ছে 25, অর্থাৎ 25তম ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রন এইটা। তাহলে এখন এটার জন্য সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন। তো সর্বশেষ ইলেকট্রনের জন্য n এর মান কত? n এর মান হচ্ছে দেখো কত? 3। আচ্ছা, তারপর l এর মান কত? দেখো l এর মান d যেহেতু l এর মান কত? 2। আচ্ছা, এখন -2 -1 0 +1 +2। তাহলে m এর মান কত দাঁড়াচ্ছে? m এর মান দাঁড়াচ্ছে হচ্ছে +2।
আর এস এর মান যেহেতু উপরের দিকে তাকায় আছে তাহলে এস এর মান হচ্ছে প্লাস হাফ। তাহলে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনের জন্য, মনে রাখবা কেমন। এখন আসো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, তাহলে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এটা হচ্ছে এই কক্ষপথে। তাহলে এটাকে যদি আমরা একটু এরকম করি তাহলে এখানে দেখো কয়টা ইলেকট্রন আছে, দুইটা। দুইটা থাকলে একটা উপরের দিকে একটা নিচের দিকে, এটা তোমরা হুন্ডের নীতি থেকে জানো। তাহলে এই দুইটার জন্য, হ্যাঁ এই দুইটার জন্য তাহলে এই ইলেকট্রনটাকে দিলাম আমরা হচ্ছে E1 আর এটাকে দিলাম আমরা E2। এখন দেখো E1, তাহলে E1 এর জন্য n ইজিকাস টু কত, n ইজিকাস টু দেখো E1 এর জন্য n ইজিকাস টু কত 4, l ইজিকাস টু দেখো তো s তার মানে 0, m ইজিকাস টু তাহলে এমনিতেই 0 আর s ইজিকাস টু যেহেতু উপরের দিকে তাকায় আছে তাই হচ্ছে প্লাস হাফ। আর E2 এর জন্য একই রকম n ইজিকাস টু 0, l ইজিকাস টু 0, m ইজিকাস টু 0 আর s ইজিকাস টু যেহেতু নিচের দিকে তাকায় আছে তাই মাইনাস হাফ। তাহলে আশা করছি সর্বশেষ ইলেকট্রন আর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এই দুইটা জিনিস তুমি বুঝতে পেরেছো এবং কিভাবে বের করতে হয় সেটাও বুঝতে পেরেছো, কেমন। ওকে ফাইন। তো এখন আসো আমরা এরপরে যাই। হ্যাঁ এরপরে দেখো কি আছে, খুবই ইম্পর্টেন্ট, দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। আমি একটা করে দিব আর একটা তুমি করবা। হ্যাঁ দেখো ক্রোমিয়াম কি লেখা আছে, ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। ক্রোমিয়াম কয় নাম্বার বলো, 24 নাম্বার, তার মানে 24তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট চাইছে, তাই তো। তো এখন তোমাকে আমি বলছি যে আউবো নীতিতে ইলেকট্রন বিন্যাস করবা, মনে আছে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম আছে। তাহলে ব্যতিক্রম থাকলে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটার ক্ষেত্রে একটু ট্রিক ফলো করতে হবে। কি ট্রিক্স লক্ষ্য করো, ক্রোমিয়ামের যদি আসে তাহলে ক্রোমিয়ামেরটা কখনোই আমরা খাতায় সরাসরি করব না, প্রথমে আমরা রাফ করব তারপর ওইটা খাতায় তুলবো। কিভাবে রাফ করবো কিভাবে খাতায় তুলবো একবারে ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। দেখো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে রাফ করবা, এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফের অংশ, খাতায় না, এটা হচ্ছে খাতার বাহিরে প্রশ্নে অথবা হচ্ছে তোমার প্রশ্ন করার দরকার নাই, তুমি খাতার রাফ অংশে করবা। কিরকম ভাবে, প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আর্গন দিয়ে নিলাম, আমরা বুঝতে পারবো আশা করি 3D আর হচ্ছে কি 4s। এখন দেখো এই পর্যন্ত 18টা গেছে, তাহলে এটা হতো 2 আর এটা হচ্ছে 4, তাই না। খুব স্বাভাবিক বিষয়, এত অবাক হওয়ার কিছু নাই, যেভাবে আমি করছি সেভাবেই করো। আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে 3D তে, তাহলে ডিটাকে একটু টান দাও, ডিটাকে টান দিয়ে আমরা একটু 5টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে 1 2 3 4 5। তো এখন দেখো ডিতে কয়টা ইলেকট্রন আছে, 4টা, তাহলে একটা করে দিয়ে দাও, একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, এই হচ্ছে 4টা, তাই না। এখন -2 -1 0 +1 আর হচ্ছে +2। তো এখন লক্ষ্য করে একটু ভালো করে, এখন বিষয়টা হচ্ছে আসল বিষয়টা কি দেখো ভালো করে, আমার সর্বশেষ ইলেকট্রনটা আগে খুঁজে বের করে নিই। এই পর্যন্ত 20টা গেছে, 18 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এই যে এটা হচ্ছে আমার 24, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে এটা, কেমন। এখন আসো, এখন এই যে হুন্ডে মানে আউপো নীতিটার একটু ব্যতিক্রমটা কি ঘটে, এটাতে ইলেকট্রন 5টা আর এটাতে একটা থাকে, কারণ কি 5টা ইলেকট্রন থাকলে অধিক স্থিতিশীল, স্থিতিশীলতার জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, তখন যেটা হয় এখানে হয় হচ্ছে 5 আর এখানে হয় কত 1। এখন লক্ষ্য করো, তাহলে এখানে যেহেতু 5টা তাহলে আমার এখানে আরেকটা ইলেকট্রন দিতে হবে, কিন্তু এখন কথা হচ্ছে এই যে লাস্টে যে ইলেকট্রনটা দিলাম এটা কি 3D এর ইলেকট্রন না 4s এর ইলেকট্রন, 4s ইলেকট্রন, আর 4s এর ইলেকট্রন কখনোই সর্বশেষ ইলেকট্রন না, তাহলে ওইটা হচ্ছে ধার করা ইলেকট্রন, তাহলে ওইটাকে ওখানে দিব কিন্তু সর্বশেষ ওইটা না, সর্বশেষ হচ্ছে তার আগেরটা, কেমন। আচ্ছা তাহলে এইটুকু আমরা রাফ করলাম। এখন আসো খাতায় এটাকে তুলবো কিভাবে, এখন হচ্ছে খাতা, দেখো খাতায় তুলবা কিভাবে, খাতায় তুলবা এইভাবে, যেভাবে আছে এইভাবেই, শুধু ওই কাটাকাটিটা বাদ দিবা। কিরকম ভাবে, ক্রোমিয়াম, আর্গন, 3D 5 4s 1। এখন একটু হচ্ছে এটাকে আমরা বড় করে ফেলবো, বড় করে এখানে ইলেকট্রন দিয়ে যাব। এখন যেভাবে মার্কিং করা আছে সেভাবে মার্কিং করব, 1টা 2টা 3টা 4টা, এটা মার্কিং করা আছে মার্ক করে ফেলবো, তারপর 5টা। এখন তাহলে মার্কিং করাটা আমাদের সর্বশেষ ইলেকট্রন, তো এখন সর্বশেষ ইলেকট্রনের জন্য n এর মান, n ইকুয়াল টু কত একটু লক্ষ্য করো, আচ্ছা দিয়ে যাই, -2 -1 0 +1 +2। এখন দেখো d, তাহলে n এর মান সরি 3, l এর মান কত, d এর জন্য 2, m এর মান একটু লক্ষ্য করে দেখো, m এর মানটা হচ্ছে +1, সবচেয়ে ঝামেলা হয় এই m এর মান নিয়ে। আর s এর মান যেহেতু উপরের দিকে তাকায় আছে তাহলে s এর মানটা হচ্ছে +1/2। এই হচ্ছে আমাদের ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট। এখন আবার রাফ অংশ খাতাই করো না, রাফ অংশের বাইরে করবা, কেমন। তো এখন এইটা যদি বুঝে থাকো বা না বুঝে থাকো তাহলে তুমি আরেকবার দেখে পরেরটা একটু ভিডিওটা পজ করে করার চেষ্টা করো।
কি আছে, কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। কেমন, এটাতেও ব্যতিক্রম আছে। তাহলে এটাও যদি ব্যতিক্রম থাকে তাহলে তোমার প্রথমে রাফ করতে হবে, দেন খাতায় তুলতে হবে। তাহলে একটু পজ করে করো, যদি না হয় তাহলে আমি তো করেই দিব, তুমি ওইটার সাথে মিলিয়ে নিবা। তাহলে তুমি একটু করো, আমি করতে থাকি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে রাফ। আচ্ছা, রাফ অংশে কি করব, কপারের ইলেকট্রন বিন্যাসটা আহ্বানিত করব। তাহলে এই পর্যন্ত আর্গন, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s, 4s2, 3d 9। এখন সর্বশেষ ইলেকট্রন আছে কোথায়, 3d তে। তাহলে 3d টাকে বড় করো। তাহলে 3d টাকে যদি আমরা একটু বড় করি তাহলে এখানে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম, 9টা আসতে যেত, 6, 7, 8, 9। এখন সর্বশেষ ইলেকট্রন মানে কি, সর্বশেষ ইলেকট্রন মানে হচ্ছে 29তম ইলেকট্রন। তাহলে 29তম ইলেকট্রন কোনটা খুঁজে বের করি। এই পর্যন্ত 18, তারপর দিছে এখানে কত, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এই হচ্ছে 29। তাহলে 29তম ইলেকট্রন মার্ক করা শেষ। এখন যেটা হবে, এখানে হয়ে যাবে 10টা আর এখানে হয়ে যাবে একটা। তাহলে ওখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তাহলে ওই যে লাল ইলেকট্রন, এটা কিন্তু সর্বশেষ ইলেকট্রন না। কেমন, তো এখন আসো এটুক শেষ। এখন আমরা খাতায় তুলবো। খাতায় কিভাবে তুলবো, কপার, তারপর হচ্ছে আর্গন দিলাম, তারপর হচ্ছে যেভাবে আসছে সেভাবেই করব। 3d 4s, 3d 10, 4s 1। কেমন, আচ্ছা, এখন দেখো 3d টাকে যদি আমরা একটু মার্ক করে বড় করে দেই তাহলে এখানে হচ্ছে এই, তাহলে এখানে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম, ছয়টা দিলাম, সাতটা দিলাম, আটটা, এই যে এটাকে মার্ক করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, একটু মার্ক করাটা অন্য কালার দিয়ে করি তাহলে তোমার জন্য দেখতে সহজ হবে। তাহলে এটাকে মার্ক করে ফেলবো, তারপরেরটাতে বাকি দুইটা ইলেকট্রন দিয়ে দিব। এখন দেখো সর্বশেষ ইলেকট্রন মার্ক করা শেষ। এই অনুযায়ী আমরা এখানে n এর মান লিখবো কত, 3, l এর মান কত, l এর মান হচ্ছে কত, 2, আর m এর মান -2, -1, 0, +1, +2। তাহলে m = 2 +1 আর s = যেহেতু নিচের দিকে তাকায় আছে তাই হচ্ছে -12। আশা করছি তুমি এই দুইটা বুঝতে পেরেছ। তাহলে ব্যতিক্রম দুইটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, আর পরীক্ষায় আসলে অনেকেই ভুল করার পসিবিলিটি থাকে। কারণ কি, অনেকেই ভাবো যে এই যে এইটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, এটা কিন্তু আসলে সর্বশেষ ইলেকট্রন না, এটা হচ্ছে 4s এর ইলেকট্রন। কেমন, আশা করছি একটু বুঝতে পেরেছো। কেমন, তো এখন আসো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা পরেরটাতে যাই। আমরা ভিডিওর লাস্টের দিকে চলে আসছি। দেখো এখানে কি আছে, নির্দিষ্ট উপশক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। খুব সহজ জিনিস। নির্দিষ্ট উপশক্তি স্তর মানে কি, ধরো আছে হচ্ছে 1s। এখন 1s এর জন্য উপশক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে এটার জন্য n এর মান কত, 1, l এর মান কত, s এর জন্য 0, m এর মান 0 হলে কত, 0। আচ্ছা, তারপরে ধরো আছে 3p, এটার জন্য দেখো n = কত, 3, l = p এর জন্য কত, 1, আর m = কত, -1, 0, +1। একইভাবে মনে করো যে আছে হচ্ছে 3d। আচ্ছা, তাহলে 3d এর জন্য n = একটু লক্ষ্য করি, এগুলো এমসিকিউ আসে। n = কত, 3, d এর জন্য l = কত, 2। এখন l = 2 হলে m = -2, -1, 0, +1, +2। কেমন, আচ্ছা, একইভাবে আমরা যদি আরেকটা আমি করে দেই, বাকিগুলো তুমি নিজেই পারবা। যদি আমি লিখি 4, ধরো যে লিখলাম 4f, এখন 4f এর জন্য, হ্যাঁ 4f এর জন্য n = কত, 4, l = কত, 3, m = -3, -1, -2, সরি, -2, -1, 0, +1, +2 আর হচ্ছে +3। আশা করছি এগুলো তুমি পারবা। মনে রাখবা, নির্দিষ্ট উপশক্তি স্তরের জন্য কোনো s এর মান হয় না, কারণ এটা তো কোনো ইলেকট্রন না, একটা উপশক্তি স্তর। তাহলে আশা করছি এগুলো বের করতে পারবা এখন। কেমন, আচ্ছা, এখন আসো আমরা এর পরেরটাতে যাই। কি লেখা আছে, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য। এখন কথা হচ্ছে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, এটাও একটা এমসিকিউ টপিকস, তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, এখান থেকে প্রশ্নগুলো কিরকম আসে। হ্যাঁ, আমি যেটা গ্রহণযোগ্য সেটাকে রাইট দিব, যেটা অগ্রহণযোগ্য রাইট ক্রস দিয়ে দিব। এটা খুব সহজ। দেখো 1s গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, তুমি এমনিই জানো 1s হচ্ছে গ্রহণযোগ্য। 2p এটা সম্ভব, 3d এটাও সম্ভব, কিন্তু 1p এটা কি সম্ভব, সম্ভব না, এটা অগ্রহণযোগ্য। তারপর হচ্ছে 3p অবশ্যই সম্ভব, 3p সম্ভব, তাহলে 3p সম্ভব। কিন্তু দেখো তো 2d কখনো সম্ভব, সম্ভব না।
এরপরে কি আছে দেখো 3f এটাও কখনো সম্ভব না, কিন্তু 4f সম্ভব, 4p সম্ভব। তাহলে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, এটা তুমি দেখলেই বুঝতে পারবা। এখন আসো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেটের গ্রহণযোগ্যতা। সেটার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে, একটু মনে রাখবে এটুকু, n is greater than l, আর মনে রাখতে হবে l is greater than or equal m, অর্থাৎ n এর মান সর্বদা l এর চাইতে বড় হবে, আর l এর মান m এর সমানও হতে পারে অথবা m থেকে বড় হতে পারে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে m এর চিহ্ন বিবেচনায় আসবে না, বিবেচনায় আসবে না। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তুমি যদি কোথাও দেখো m = -2, তুমি -2 পড়বা না, তুমি পড়বা 2। তুমি যদি দেখো কোন জায়গায় আছে m = +1, তুমি +1 পড়বা না, তুমি পড়বা 1। কোন জায়গায় যদি দেখো m = আছে -3, তুমি -3 না পড়বা, শুধু হচ্ছে 3। অর্থাৎ চিহ্নটা তুমি চিন্তা করবা না, তুমি শুধু চিন্তা করবা সংখ্যাগত মানটা। একটু আসো উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটু দেখো তো, দেখো এটা একটা এমসিকিউ টপিক, তো আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ দেখো, লক্ষ্য করো প্রথম উদাহরণটা দিকে একটু তাকাও। এখানে আছে কি n = 1, n = যদি 1 হয়, l = আছে কত এখানে 0, তাহলে n এর মান l থেকে বড়, ঠিক আছে। তারপরে l এর মান 0 এবং m এর মানও 0, অর্থাৎ m এবং l দুইটা সমান। দেখো সমান হইতে পারে না? অবশ্যই সমান হইতে পারে। আর s = +½ তার মানে এটা রাইট। এরপর আসো n = 2, l = 2। আচ্ছা বলো তো n = 2, l = 2 এটা কি হয় সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এই অংশটা ভুল আছে, তাহলে পুরো সেটটাই ভুল আছে। কেমন বুঝতে পেরেছো? তাহলে কোনো অংশ ভুল থাকলে পুরোটাই ভুল। আর একটু দেখো তাহলে বুঝতে পারবা। এখন এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে তোমার n = 3, l = 2, তাহলে প্রথম শর্ত মানছে। এরপরে কি আছে n = 2, -2 না কিন্তু 2 পড়বা। হ্যাঁ তাহলে দেখো দুইটা সমান, তাহলে সমান হইতেই পারে, তাহলে এইটাও কারেক্ট। এখন আসো পরেরটা দেখি একটু কি আছে, একটু পড়ো ভালো করে, দেখো ভালো করে। n = 3, l = 1, প্রথম শর্ত ঠিক আছে, কিন্তু লক্ষ্য করো m = কি আছে 3, l এর মান 1, m = 3, এটা সম্ভব? কখনোই সম্ভব না। l এর মান হয় বড় হবে নয় m এর সমান হবে, কিন্তু ওখানে m এর মান কি বড় হয়ে গেছে না? আবার অনেকে -3 ভাববা না, ওটা কিন্তু 3, তাহলে এইটা হচ্ছে ভুল। কেমন? আচ্ছা এরপরটা আসো কি আছে, n = 4, l = 3 হইতে পারে, সম্ভব। আবার m = 3, তাহলে এটাও সম্ভব, কিন্তু s = +1 যেটা আসলে কখনোই সম্ভব না, তাহলে এটা ভুল। কেমন? এরপর আসো কি আছে লক্ষ্য করো, n = 4, l = 0, এই শর্ত মানে নিছে, তাই না? আবার m = কত 1, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে m = 1 কখনোই সম্ভব না, তাহলে এটা ভুল। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই দুইটা শর্ত যদি মেনে নেয় তাহলে ওইটা হচ্ছে সম্ভব, আর এই দুইটা শর্ত না মানলে ওইটা কখনোই সম্ভব না। সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝো তুমি আরেকবার দেখো এই অংশটা, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুধুমাত্র একটু খেয়াল রাখবা, n এর মান l থেকে বড় আর l এর মান m থেকে বড় না হয় সমান, কিন্তু m এর চিহ্নটা চিন্তা করবা না। তাহলে এই হচ্ছে গ্রহণযোগ্যতা, অগ্রহণযোগ্যতা, সম্ভব, অসম্ভব, বৈধ, অবৈধ। এই হচ্ছে এভাবে প্রশ্ন আসে। হ্যাঁ আচ্ছা এখন আসো আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। দেখো এখানে একটা খুব জনপ্রিয় প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ 3f সম্ভব নয় কেন, অথবা 2d সম্ভব নয় কেন, এই দুইটা প্রশ্ন প্রায় 2 মার্কসে আসে। আমি একটা বুঝাই দিচ্ছি, তুমি এটা ব্যাখ্যাটা লিখে নিবা। দেখো 3f মানে কত, n = 3, তাই না? আচ্ছা n = 3 যদি হয় তাহলে l = কত -1, সরি l = কত 0, 1, 2। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো তো, l = 0 মানে কি s, 1 মানে কি p, 2 মানে কি d। দেখো তো তাহলে 3 নাম্বার শক্তি স্তরে কোনোভাবেই f এর কোনো অস্তিত্ব আছে? যদি না থাকে তাহলে 3f সম্ভব না। একইভাবে 2d, তাহলে 2 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর n = 2 নাম্বার শক্তি স্তরে দেখো একটু ভালো করে, n = কত 2, তাহলে l = কত 0, 1। এখন 0 হইলে কত s আর 1 হইলে p,
তার মানে কি ডি সম্ভব না, তার মানে 2 নাম্বার শক্তি স্তরে ডি সম্ভব না, 3 নাম্বার শক্তি স্তরে এফ সম্ভব না। এটা একটু তুমি মানে লেখার সময় এমনি বুঝতে পারবে, এটা বাংলাটা একটু বাংলা লিখতে হবে, কিন্তু বেসিকটা হচ্ছে এটা। কেমন? আশা করি তুমি পারবা। এখন আসো আমরা পরের প্রশ্নটাতে যাই। কি আছে পড়ো। লেখা আছে, কি লেখা আছে দেখো। লেখা আছে অক্সিজেনের পঞ্চম ও অষ্টম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এখন অনেকেই পলির বর্জন নীতিটা পড়ে আসছো, অনেকে পড়ো নাই। তো খুব সহজ জিনিস, আমি একটু দেখাচ্ছি। তো এরকম প্রশ্ন আসলে প্রথম তোমার যেটা করতে হবে, বর্জন নীতি, পলির বর্জন নীতিটা লিখতে হবে। দেখো পলির নীতিটা কি একটু লক্ষ্য করে দেখো। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। মানেটা কি? মানে দেখো কোয়ান্টাম সংখ্যা আমি প্রথমে বলে আসলাম কি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর পরিচয় বহন করে। আচ্ছা বলো তো, একই পরিচয় দুইটা ইলেকট্রনের কখনো হতে পারে? এক্সাক্ট কখনোই হতে পারে না। তার মানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দুইটা ইলেকট্রনের জন্য হুবহু একই হওয়া সম্ভব না। এটা হচ্ছে পলির বর্জন নীতি। এখন আসো এইটাকে ব্যাখ্যা করতে বলছে কি, অক্সিজেনের পঞ্চম ও অষ্টম ইলেকট্রনের জন্য। এখন অক্সিজেনের পঞ্চম ও অষ্টম ইলেকট্রনের জন্য তোমার আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু খুঁজে বের করি। 1s2 2s2 2p কত 4। এখন পঞ্চম এবং সপ্তম ইলেকট্রন কোথায় আছে? এই পর্যন্ত 4টা, তাহলে পঞ্চম এবং অষ্টম দুইটাই এখানেই আছে। তাহলে এটাকে আমরা একটু বড় করে ফেলবো। কয়টা ভাগ করবো? 3টা। এখন লক্ষ্য করো কয়টা ইলেকট্রন আছে? 4টা। তাহলে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, এই হচ্ছে 4টা। এখন পঞ্চম ইলেকট্রন খুঁজে বের করি আর অষ্টম ইলেকট্রন। দেখো এই পর্যন্ত গেছে 4টা। তাহলে প্রথম ইলেকট্রন এটাই হচ্ছে পঞ্চম ইলেকট্রন, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, আর এইটা হচ্ছে অষ্টম। কেমন? তাহলে পঞ্চম ইলেকট্রন এটা হচ্ছে পঞ্চম E5, আর এইটার নাম দিলাম আমরা E8। তো এখন আসো, এটা হচ্ছে -1 0 +1, তাই না? তো এখন পঞ্চম ইলেকট্রন E5 এর জন্য n = কত? n = হচ্ছে তো 2, l = p এর জন্য কত? 1, m = কত? দেখো -1, তাই না? আর s = যেহেতু পঞ্চমটা উপরের দিকে তাকায় আছে, তাই হচ্ছে +12। এখন আসো E8 এটার জন্য n = কত? 2, l = কত? 1, m = কত? -1, s ওইটা তাকায় আছে দেখো নিচের দিকে, তাই হচ্ছে -12। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো, এই পঞ্চম এবং অষ্টম ইলেকট্রনের জন্য n এর মান মিলে গেছে, l এর মান মিলে গেছে, m এর মানও মিলে গেছে, অর্থাৎ এই তিনটা মানই একই। কিন্তু s এর মান ভিন্ন, অর্থাৎ s এর মান ভিন্ন। তার মানে কি, এই পঞ্চম এবং অষ্টম ইলেকট্রনের জন্য n, l, m এদের মান একই হলেও s এর মান ভিন্ন, যা পলির বর্জন নীতিকে কি করে? সমর্থন করে। কারণ পলির বর্জন নীতি বলতেছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক্সাক্ট একই হবে না, যে কোনো একটা ভিন্ন হবে। এমন? তাহলে এই হচ্ছে পলির বর্জন নীতির ব্যাখ্যা। আশা করছি এটা বুঝতে পেরেছো। পরেরটা দেখো কি আছে। পটাশিয়ামের 18তম ও 19তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। প্রথমে নীতিটা লিখবা, লিখলাম, এরপর আসো ইলেকট্রন বিন্যাস করি। হ্যাঁ দেখো পটাশিয়াম 19 নম্বর বলো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখন আসো আমার লাগবে হচ্ছে কত? আমার লাগবে হচ্ছে 18তম আর 19তম। দেখো 18তম আছে কোথায়? লক্ষ্য করো এই পর্যন্ত হচ্ছে 12টা, 12 পরে 6, 12 পরে 6 মানে কি 18তম এখানে আছে। তাহলে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। এই তাহলে কয়টা আছে? 6টা। একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, 4টা, 5টা, 6টা, আর এখানে হচ্ছে 19তম, তাহলে এইটাকে একটা। তাহলে একটু লক্ষ্য করো, আমাদের আগে 18তমটা খুঁজে বের করি, কারণ 18তমটা খুঁজে বের করাই ইম্পর্টেন্ট। 19তম তো একটাই আছে, ওইটা তো এমনি পারবো। এখন দেখো 18তম এই পর্যন্ত কয়টা আছে? 12টা। এইটা প্রথমটা 13 14 15 16 17, এই হচ্ছে 18, আর এটা তো 19 লাস্টটা। তাহলে এটা হচ্ছে E18 আর এটা হচ্ছে E19। তাহলে E18 এর জন্য n = কত? n = হচ্ছে 3, আর l = কত? 1, m = -1 0 +1। তাহলে m = কত? +1, আর s = যেহেতু নিচের দিকে তাকায় আছে, তাই হচ্ছে -12। এখন E19 এটার জন্য দেখো n = কত? 4, l = কত? 0, m = কত? 0, s = কত? +12।
কারণ উপর দিকে তাকায় আছে, তাই না? এখন লক্ষ্য করে দেখো, এই যে এই দুইটা ইলেকট্রনের জন্য n এর মানও মিলে নাই, l এর মানও মিলে নাই, m ও মিলে নাই, s ও মিলে নাই, তার মানে এই দুইটা ইলেকট্রনের জন্য n l m s সবাই ভিন্ন, যা পলির বর্জন নীতিকে সমর্থন করে। অর্থাৎ হয় মিনিমাম একটা ভিন্ন হবে, ম্যাক্সিমাম চারটায় ভিন্ন হবে, সব দুইটা জিনিসই পলির বর্জন নীতি কি করে, সমর্থন করে। এখন আসো, এইটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এটাই শেষ করে আজকে ভিডিওতে শেষ করব। দেখো প্রথমে কি করতে হবে, নীতিটা লিখতে হবে, তাহলে লিখবা নীতি। এরপর কি বলছে, এফ এর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর জন্য পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এফ এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। এফ এটা হচ্ছে আর্গন পর্যন্ত দিয়ে দিলাম 18টা, তারপর হচ্ছে কি 3d আর হচ্ছে 4s, 4s 2 3d 6। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন মানে কি মনে আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন মানে কি 4s এর ইলেকট্রন, তাহলে 4s কে একটু বড় করে ফেলি, এই দুইটা আছে দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, তাহলে আমরা যদি একটু, এগুলো খুব সহজ, এটাকে দিলাম আমরা কত, ধর যে হচ্ছে E1 আর এটাকে দিলাম E2, এই নাম্বারিং গুলো তোমার মতো করে দিও, সমস্যা নেই। তাহলে E1 এর জন্য n এর মান কত 4, l এর মান যেহেতু s, তার মানে কি n এর মান l এর মান l এর মান l এর মান, l ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু কত 0, আর s ইকুয়ালস টু দেখো উপর দিকে তাকায় আছে, তার মানে কি প্লাস হাফ। এরপরে আসো E2, n ইকুয়ালস টু কত 4, l ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু যেহেতু নিচের দিকে তাকায় আছে তাই হচ্ছে মাইনাস হাফ। এখন লক্ষ্য করে দেখো, এটার জন্য n l m এই সবগুলো মানই মিলে গেছে একই, কিন্তু s এর মান ভিন্ন, অর্থাৎ পলির বর্জন নীতি কি করে, সমর্থন করে। আশা করছি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে তোমাদের পরীক্ষায় এগুলো অ্যাপ্লিকেশন করতে পারবা বা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা, কেমন? তো সেই জন্য এইটা যদি ভালোভাবে বুঝতে পারো, আজকের ভিডিওটা যদি তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকো, তাহলে আশা করি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যাই আসুক তুমি এখন সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবা এবং ফুল মার্কস অ্যান্সার করতে পারবা। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে, আর যারা হচ্ছে নোট করো নাই তারা সময় নিয়ে এটা নোট করে ফেলবা। আর আজকের যে স্লাইডটা আছে, এই স্লাইডটা আমি হচ্ছে হয়তো পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিয়ে ওইটা দেখে দেখে নোট করতে পারো, অথবা ভিডিও দেখতে দেখতে নোট করতে পারো। তো সেই জন্য সবাইকে এই ভিডিওটা আবারও ভালো করে দেখতে পারো, অথবা এই ভিডিওর যে স্লাইডটা আছে সেটা ভালো করে দেখতে পারো, দেখে তোমরা খাতায় নোটটা করবা, তাহলে আশা করি কোয়ান্টাম সংখ্যা তুমি খুব ভালো পারবা। তো এরকম আরো ভিডিও যদি তোমরা পেতে চাও বা দেখতে চাও, তাহলে আমাদের সাথে এই যে চ্যানেলটা আছে কেমিস্ট্রি রুটম্যাপ, এই রোডম্যাপের সাথে তুমি যুক্ত হয়ে যাও, এই রোডম্যাপের সাথে তুমি সম্পর্ক তৈরি করো, তাহলে দেখবা যে এরকম আরো ভিডিও তুমি আমাদের এই চ্যানেলে পাবা, যে ভিডিওগুলো তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আগামী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এবং তোমার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।